সো হাই ভ্রেন, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকে শুরু করবো হচ্ছে আমাদের পরের যে চ্যাপ্টারটা, রক্ত সংবহন তন্ত্র বা হিউম্যান সার্কুলেশন। এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে আমরা হার্ট, রক্তের মধ্যে কি সব জিনিসপত্র আছে এই সমস্ত জিনিসটা আলোচনা করবো। তার আগেই সবাইকে হচ্ছে শুভ সরস্বতী পুজো, তাই না? যারা মানে একাই ঘুরলে তাদেরকেও সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, এবং যারা সরস্বতী পুজো নিয়ে ঘুরেছো তাদেরকে আরো বেশি করে শুভেচ্ছা। ঠিক আছে, তো সবাইকে বলবো যে এখন সরস্বতীর দিকে মন না দিয়ে এখন বলো পড়াশোনার দিকে মন দিতে, তাই না? মা সরস্বতী আরাধনা করতে, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে সামনে। ঠিক আছে, তো এদের ফার্দার দিলে শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে এখনো পর্যন্ত যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধু বান্ধবী এবং সরস্বতী পুজো যার সঙ্গে ঘুরলে তার সঙ্গে। ঠিক আছে, যদি সে তোমার সঙ্গে করে তো অবশ্যই। দেখো, প্রথমে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে কি দেহ তরল এবং সংবহন তন্ত্র, মানে বডি ফ্লুইড এবং সার্কুলেশন। তো এখানে হচ্ছে বলেছে হচ্ছে কি আমাদের বডির মধ্যে নানা রকম তরল পদার্থ দেখা যাচ্ছে, ফ্লুইড পদার্থ। ওর মধ্যে রক্ত আসবে, লসিকা আসবে, প্লাজমা আসবে, এবং রক্তের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, তাই না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বা এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এই সমস্ত পদার্থ পাওয়া যাচ্ছে। এবং তারপরে পড়বো হচ্ছে আমরা এই রক্ত যে আছে এটা তো নানা জায়গায় আমাকে পৌঁছাতে লাগবে। তো রক্তকে সব জায়গায় পৌঁছানোর জন্য দরকার হচ্ছে কি হৃৎপিণ্ড বা হার্ট, তাই না? হার্টের দরকার, তাই না? তো হার্ট হচ্ছে কি, সেটা কাজ হচ্ছে কি রক্তকে পাম্প করতে সাহায্য করা। তখন আমরা অল্প করে পড়বো হচ্ছে হার্ট সাইকেল পড়বো ওখানে, এবং ইসিজি সম্পর্কে আলোচনা করবো, এবং কি কি রোগ ব্যাধি হয় এগুলো সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করবো। তো ফার্স্টে যেটা বলেছে সেটা হচ্ছে কি দেহ তরলের মধ্যে, এটা হচ্ছে গল্প। এবার আসবে হচ্ছে কি বলেছে রক্ত। তো রক্ত হচ্ছে বা ব্লাড আছে, সেটা হচ্ছে আমাদের মেইন, মানে দেহের যে তরল পদার্থ হচ্ছে রক্ত বা হচ্ছে ব্লাড। যদি ব্লাডকে দেখা যাচ্ছে ব্লাডের মধ্যে মেইনলি হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারে। কি কি? দেখো, ব্লাডের মধ্যে হচ্ছে কি 55%, আর একটা আসবে হচ্ছে 45%। এই দুটো ভাগে হচ্ছে ভাগ করলাম। আমাদের যা ব্লাডের যা ভলিউম তার মধ্যে হচ্ছে কি 55% আছে হচ্ছে কি 55% আছে হচ্ছে আমাদের প্লাজমা আছে। ঠিক আছে, আর বাকি যে 45% যেটা আছে সেটা আছে হচ্ছে ওর মধ্যে কি আসবে ফর্মড এলিমেন্ট আছে। 55% প্লাজমা আছে, আর বাকি হচ্ছে 55 আর 45% আছে হচ্ছে ফর্মড এলিমেন্ট। দেখো, প্লাজমা হচ্ছে কি, প্লাজমা হচ্ছে মানে ব্লাডের, গোটা ব্লাডের 55% ও থাকে। প্লাজমার মধ্যে কি হয়, 90 থেকে 92% থাকে হচ্ছে প্লাজমার মধ্যে থাকে হচ্ছে আমাদের ওয়াটার, আর বাকি 6 থেকে 8% থাকে হচ্ছে নানান ধরনের প্রোটিন। তার মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এগুলো হচ্ছে মেইন প্রোটিন যেগুলো হচ্ছে রক্তরস বা প্লাজমা উৎপন্ন করে। ঠিক আছে, এবং ফর্মড এলিমেন্ট, ফর্মড এলিমেন্ট মানে হচ্ছে কি আরবিসি, ডাব্লিউবিসি, এবং হচ্ছে আমাদের যে অনুচক্রিকা বা যার নাম হচ্ছে প্লেটলেট। আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা বা যে প্লেটলেট থাকে তাকে আমরা বলবো হচ্ছে ফর্মড এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গল্প যেটা বললাম। আরেকটা জিনিস পড়বো হচ্ছে কি সংবহন তন্ত্র। এই যে সংবহন তন্ত্র যেটা আছে সেটা হচ্ছে দুরকম হতে পারে, একটা মুক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, মুক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে কি যেখানে ধমনী আছে, শিরা আছে, অর্থাৎ আর্টারি আছে, ভেইন আছে, এবং দুটোর মাঝখানে যে রক্ত জালিকা থাকে বা যাকে আমরা বলতে পারি ব্লাড ক্যাপিলারি, সেটা দুটোর মাঝখানে থাকে না। ফলে হচ্ছে কি আমাদের অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা আছে সেটা হচ্ছে কি হয় একে অপরের সঙ্গে হচ্ছে মিশে যাচ্ছে। যারা হচ্ছে অনুন্নত তাদের দেহে হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র বা ওপেন সার্কুলেশন দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কি ইভলিউশন হলো, তাই না, বিবর্তন হলো। এর ফলে কি হলো বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেশন দেখা গেলো। অর্থাৎ মানে কি আর্টারি আছে, ভেইন আছে, ধমনী আছে, শিরা আছে, দুটোর মাঝখানে কি হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি দেখা যাচ্ছে। ফলে কি রক্ত যেটা আছে সেটা হচ্ছে বডির যে ক্যাভিটির মাঝখানে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কি হচ্ছে যে বডির মধ্যখানে সেটা হচ্ছে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র বা যাকে আমরা বলতে পারি ক্লোজড সার্কুলেশন। ওকে, এটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে অবশ্যই ক্লোজ সার্কুলেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার যেটা বলছে প্লাজমা বা রক্তরস। তো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে আমাদের যে গোটা যে ব্লাড তার মধ্যে কি হয় 55% থাকে হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর বাকি 45% থাকে হচ্ছে আমাদের ফর্মড এলিমেন্ট। ওর মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট চলে আসবে। এই যে 55% রক্তরস বা প্লাজমা তার মধ্যে কি থাকে 90 থেকে 92% ওর মধ্যে থাকে হচ্ছে জল, আর 6 থেকে 8% থাকে নানা ধরনের প্রোটিন। তার মধ্যে কি কি প্রোটিন ইম্পর্টেন্ট? অ্যালবুমিন ইম্পর্টেন্ট, যার কাজ হচ্ছে কি আমাদের যে রক্তের যে অভিস্রবণ চাপ বা অসমোটিক যে প্রেসার সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে আমাদের গ্লোবিউলিন। গ্লোবিউলিনের কাজ হচ্ছে কি দেখো ইমিউনোগ্লোবিউলিন, অর্থাৎ বডির মধ্যে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় আইজিএ, আইজিএম, ডিই, এই সমস্ত যে 5 ধরনের অ্যান্টিবডি আছে সেগুলো উৎপন্ন করতে সাহায্য করে, যার মেইন কাজ হচ্ছে কি যে না যখন বডিতে কোনো একটা রোগ জীবাণু প্রবেশ করবে তার বিরুদ্ধে বডিকে হচ্ছে কি সুরক্ষা প্রদান করতে, অর্থাৎ
ইমিউনিটি করতেও সাহায্য করে, অ্যালবুমিন, গ্লোবিউলিন। আর তারপরে আসবে হচ্ছে কি আসবে 5-ব্রিনোজেন। অর্থাৎ 5-ব্রিনোজেন মানে হচ্ছে কি, 5-ব্রিনোজেন মানে হচ্ছে সেটা হচ্ছে কাজ হচ্ছে কি যে আমাদের যে রক্ত তঞ্চন যে আছে সেটাতে হচ্ছে করে কেউ ফাইব্রিন হচ্ছে একটা মানে জালিকা টাইপের উৎপন্ন করে, যার মেন কাজ হচ্ছে রক্ত তঞ্চন বা রক্তকে জমাট বাড়তেও সাহায্য করবে। ঠিক আছে, এবার যদি আমরা পরেরটা যেগুলো বললাম ওগুলোই হচ্ছে এখানে লেখা আছে যে প্লাজমা একটা হালকা হলুদ রঙের সান্দ্র তরল পদার্থ যা রক্তরসের 55% দখল করে থাকে। রক্তরসের যে আছে মানে প্লাজমার যে আছে 90-92% হচ্ছে জল, 6-8% থাকে হচ্ছে প্রোটিন। রক্তরসের মধ্যে মেনলি কি কি থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং হচ্ছে ফাইব্রিনোজেন, এগুলো থাকে। ফাইব্রিনোজেনের কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, এবং পরটা যেটা বললাম হচ্ছে কি আর কি কি থাকে, যে গ্লোবিউলিন যেটা আছে তার মেন কাজ হচ্ছে কি বললাম ওই প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ অ্যান্টিবডি উৎপন্ন করতে সাহায্য করে। অ্যালবুমিন করে হচ্ছে কি অভিস্রবণ ভারসাম্য নিয়ন্ত্রণ করতে। রক্তরসের মধ্যে নানা রকম আয়ন থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড প্রভৃতি আয়ন থাকে। ঠিক আছে, যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড এগুলো হচ্ছে অল্প পরিমাণে সেটা থাকে, যার কাজ হচ্ছে কি রক্তের যে আছে পরিবহন তন্ত্র সেটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। এবার দেখো যেটা বললাম যে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ রক্ত তন্ত্রের সাহায্যে যে সমস্ত ফ্যাক্টর, তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে হিমোফিলিয়া রোগটা যেটা আছে তাই না, সেটা হচ্ছে মানে কোন হিমোফিলিয়া এ যেটা আছে সেটা হচ্ছে কোন ক্লটিং ফ্যাক্টরে হচ্ছে অভাবে ঘটে এবং রক্তের মধ্যে কত রকম হচ্ছে বা কতগুলি ক্লটিং ফ্যাক্টর আছে। ঠিক আছে, তো আমাকে অবশ্যই নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো কি বলেছে, রক্ততন্ত্রের সহায়ক ফ্যাক্টরগুলি নিষ্ক্রিয় রূপে রক্তরসে থাকে অবশ্যই। এবার দেখবে কি রক্ততন্ত্রের সময় ফ্যাক্টর ব্যতীত রক্তরসে সিরাম বলে, মানে কি বলেছে যে ব্লাড মানে আমাদের সিরাম উইদাউট হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড হচ্ছে আমাদের সরি প্লাজমা উইদাউট হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এটা কি বলেছে, একটা এই কন্টেন্টটা বলেছে এরকম যে প্লাজমা যেটা আছে এটা সাপোজ হচ্ছে আমাদের প্লাজমা, তো প্লাজমা থেকে যদি আমাদের যে ক্লটিং ফ্যাক্টর সেগুলো যদি হচ্ছে আমরা বিয়োগ দিই, মানে প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড হচ্ছে সিরাম, মানে প্লাজমার থেকে ক্লটিং ফ্যাক্টরগুলোকে আমরা উড়িয়ে দিলাম, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিরাম। ঠিক আছে, অর্থাৎ সিরামের মধ্যে হচ্ছে মানে ক্লটিং ফ্যাক্টর থাকে না, মানে সিরাম হচ্ছে সেটা জমাট বাঁধে না। ঠিক আছে, এবার আসবে হচ্ছে কি, এবার আসবে হচ্ছে আমাদের যে ফর্মড এলিমেন্ট বা যাকে আমরা বলতে পারি হচ্ছে সাকর উপাদান। দেখো মেইনলি হচ্ছে তিনটে হচ্ছে ফর্মড এলিমেন্ট আছে। সবার প্রথম যেটা সম্পর্কে আলোচনা করবো তার নাম হচ্ছে আমাদের আরবিসি। আরবিসি বা যাকে আমরা বলতে পারি হচ্ছে লোহিত রক্তকণিকা বা যাকে আমরা আরেকটা নাম দিয়েছি হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, আরবিসি বা লোহিত রক্তকণিকা। প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আরবিসির শেপ কিরকম, আরবিসির শেপ হচ্ছে বাই কনকেভ বা দ্বি অবতল হচ্ছে ওর শেপ। মনের প্রশ্ন আসবে যে আরবিসির শেপ এরকম হওয়ার কারণ কি ছিল, তাই না? কারণ হচ্ছে কি দেখো আরবিসি এই বাইকনকেভ শেপের থাকার ফলে কি হয় সেটা হচ্ছে ছোট ছোট রক্তনালিকার মধ্যে দিয়ে সেটা হচ্ছে সহজে হচ্ছে যেতে পারে। কারণ আরবিসির মেন কাজ হচ্ছে কি, কারণ আরবিসির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে কি, সেই প্রোটিনটার নাম হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন যদি ভাঙে সেটা হচ্ছে দু রকম জিনিসপত্র পাবো, হিমোগ্লোবিন অর্থাৎ হিম পাবো আর একটা হচ্ছে আমাদের গ্লোবিন পাবো। হিম হচ্ছে আমাদের মানে মেটালিক পার্ট আর গ্লোবিন হচ্ছে আমাদের প্রোটিন যুক্ত একটা অংশ। ঠিক আছে, এবার হিমোগ্লোবিনের পরিমাণ কত, যদি একজন মানে অ্যাডাল্ট মানে দেখা যায় যদি সেটা হচ্ছে মেল হয়, মেলদের ক্ষেত্রে সেটা হয় মোটামুটি আমাদের 14 গ্রাম পার 100 ml বা পার ডেসিলিটার বলতে পারো। আর ফিমেলদের ক্ষেত্রে সেটা মোটামুটি 12-13 গ্রাম পার 100 ml বলতে পারো বা পার ডেসিলিটার বলতে পারো। ঠিক আছে, যদি আমাদের মধ্যে রক্তে আরবিসি বা হিমোগ্লোবিন বা আরবিসি এবং হিমোগ্লোবিন দুটোই যদি সেটা কমে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে রক্ত অল্পতা বা তাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানিমিয়া। দেখো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি, যে হিমোগ্লোবিন যেটা আছে সেটা আগের চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, সেটা অক্সিজেনের সঙ্গে বাইন্ড হয়, উৎপন্ন করে হচ্ছে HB4OH বা যাকে আমরা বলতে পারি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। সেটা করে হচ্ছে কি অক্সিজেন যে আছে গোটা অক্সিজেনের মোটামুটি 97% অক্সিজেন হচ্ছে পরিবহন করতে সাহায্য করে, অর্থাৎ হিমোগ্লোবিন হচ্ছে কি শ্বাসবায়ু যেটা আছে সেটা হচ্ছে পরিবহনেও সাহায্য করছে। ঠিক আছে, তো এবার দেখো আরবিসি যেটা আছে লাইফ স্প্যান কত, মানে কদিন বাঁচে সেটা বুঝতে লাগবে যে আমাদের যে আরবিসি যেটা আছে লাইফ স্প্যান কত, 120 দিন হচ্ছে ওর লাইফ স্প্যান। আরবিসি উৎপন্ন হচ্ছে কোথায়, যে না আমাদের যে রেড বোন ম্যারো যেটা আছে, রেড বোন ম্যারো যে আছে সেখান থেকে হচ্ছে কি হয় আমাদের হচ্ছে আরবিসি উৎপন্ন হয়। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের আরবিসি হচ্ছে ধ্বংস হচ্ছে কোথায়, সেটা কোথায় ধ্বংস হচ্ছে, যে না আমাদের যে হচ্ছে স্প্লিন আছে বা যাকে আমরা বলতে পারি হচ্ছে প্লিহা, আমাদের যে স্প্লিন আছে বা যা প্লিহা আছে সেখানে কি হয় 120 দিন পর মোটামুটি আরবিসি গিয়ে হচ্ছে ধ্বংস হয়। তার জন্য স্প্লিনকে একটা নাম আছে, তার নাম হচ্ছে কি, ওর নাম হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা যাকে আমরা বলতে পারি কি আরবিসির কবরখানা। কারণ সেখানে কি হচ্ছে আমাদের যে আরবিসি সেগুলো হচ্ছে সেখানে ধ্বংস হচ্ছে, তার জন্য এই স্প্লিনকে বলে হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা যাকে আমরা বলতে পারি হচ্ছে
আরবিসির কবরখানা। ওর মেন কাজ হচ্ছে, এটা বললাম যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বায়ু যেটা সেগুলো হচ্ছে আদান প্রদানেও সাহায্য করবে, ঠিক আছে, এটা হচ্ছে আরবিসির মেন কাজ। এবার আসলে হচ্ছে আমাদের আসলে ডাব্লিউবিসি। দেখো ডাব্লিউবিসির মধ্যে মেন গল্প হচ্ছে কি, ডাব্লিউবিসি যে আছে তাকে আমরা বলতে পারি হচ্ছে আমরা লিউকোসাইট, বা যাকে আমরা বলতে পারি কি শ্বেত রক্ত কণিকা, ঠিক আছে। এখন ডাব্লিউবিসির মধ্যে মানে অনেক রকম ভাগ আছে, যেন ওর মধ্যে হচ্ছে নিউট্রোফিল পাওয়া যাচ্ছে, তাই না। তারপরে আসবে হচ্ছে কি পাওয়া যাচ্ছে, আমাদের লিম্ফোসাইট পাওয়া যাচ্ছে, নিউট্রোফিল পাওয়া যাচ্ছে, লিম্ফোসাইট পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি পাওয়া যাচ্ছে আমাদের মোনোসাইট পাওয়া যাচ্ছে, তাই না। তার সঙ্গে সঙ্গে কি পাওয়া যাচ্ছে আমাদের ইওসিনোফিল পাওয়া যাচ্ছে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল, আরেকটা পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে কি বেসোফিল। এগুলো হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের ডাব্লিউবিসির এক্সাম্পল। যদি ডাব্লিউবিসি কে ভাগ করে তাহলে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইট, মানে যেগুলোতে হচ্ছে গ্র্যানিউল থাকে বা দানা থাকে তাকে আমরা বলবো হচ্ছে গ্র্যানুলোসাইট, আর যেগুলোতে হচ্ছে কি দানা বা গ্র্যানিউল থাকে না সেগুলো হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইট। নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল সেগুলো হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইট, এবং লিম্ফোসাইট এবং আসবে হচ্ছে মোনোসাইট সেগুলো আসবে হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইট এক্সাম্পল। এবার বডিতে কোনটা কত পরিমাণে থাকে, দেখো 60 থেকে 65% থাকে হচ্ছে নিউট্রোফিল সবচেয়ে বেশি, মোটামুটি 20 থেকে 25% থাকে হচ্ছে আমাদের হচ্ছে লিম্ফোসাইট, 6 থেকে 8% মতো থাকে হচ্ছে মোনোসাইট, 2 থেকে 3% থাকে হচ্ছে আমাদের ইওসিনোফিল, আর মোটামুটি প্রায় 0.5 থেকে আমাদের মোটামুটি 1% মতো থাকে হচ্ছে আমাদের বেসোফিল, সবচেয়ে কম থাকে হচ্ছে বেসোফিল। নিউট্রোফিলের মেন কাজ হচ্ছে কি যখন বডিতে কোথাও প্রদাহ হয় সেই প্রদাহকে বন্ধ করতে সাহায্য করে, ঠিক আছে। লিম্ফোসাইট দেখবে আমাদের বডিতে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করতে সাহায্য করে, তার মধ্যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট দুটো ভাগ আসবে। বি লিম্ফোসাইট যেটা আছে সেটা হচ্ছে আমাদের হিউমারাল ইমিউনিটি দিচ্ছে, অর্থাৎ অ্যান্টিবডি উৎপন্ন করছে, আর টি লিম্ফোসাইট যেটা আছে সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিচ্ছে, ঠিক আছে। এবার ইউসিনোফিল যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো এবং বেসিফিল হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বডির মেন হচ্ছে ডাব্লিউবিসি, ঠিক আছে। এবার আসে হচ্ছে এবার ডাব্লিউবিসি উৎপন্ন হচ্ছে কোথা থেকে, যে আমাদের ইয়েলো বোন ম্যারো থেকে যে আছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি উৎপন্ন হয়, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি আমাদের যে আরবিসি যেটা আছে সেটা হচ্ছে কি একজন যে অ্যাডাল্ট যে আরবিসি যে আছে সেখানে কি হয় নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ী প্রাণীদের যে আরবিসি আছে বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি হচ্ছে কি হয় নিউক্লিয়াস সেখানে থাকে না। এবার আসলে হচ্ছে কি এবার আসলে তোমরা হচ্ছে আমাদের প্লেটলেট, তাই না। এবার আসবে হচ্ছে প্লেটলেট বা যাকে আমরা বলতে পারি হচ্ছে অণুচক্রিকা। এবার আসবে হচ্ছে প্লেটলেট বা যাকে আমরা বলতে পারি হচ্ছে অণুচক্রিকা। তো প্রথমে বুঝতে লাগবে যে প্লেটলেট বা অণুচক্রিকা কি হয়, সেটা হচ্ছে কি একটা কোষ আছে তার নাম হচ্ছে কি মেগা ক্যারিওসাইটিক কোষ। এই যে আমাদের যে মেগা ক্যারিওসাইটিক কোষ যে আছে, মেগা ক্যারিওসাইটিক কোষের যে হচ্ছে ঘনপথ যেটা আছে, মেগা ক্যারিওসাইটিক কোষের হচ্ছে ঘনপথ থেকে হচ্ছে কি হয় এই যে আমাদের অণুচক্রিকা সেটা হচ্ছে উৎপন্ন হয়, যাকে আমরা বলতে পারি হচ্ছে প্লেটলেট, যার মেন কাজ হচ্ছে কি রক্ত তঞ্চন যে আছে অর্থাৎ রক্তকে জমাট বাঁধতেও সাহায্য করে হচ্ছে আমাদের অণুচক্রিকা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে। তো যেগুলো বললাম যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট ওগুলো নানা রকম ছবি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আরবিসির ছবি, এটা হচ্ছে আমাদের প্লেটলেটের ছবি, এটা হচ্ছে ইউসিনোফিল, এটা হচ্ছে নিউট্রোফিল, এটা হচ্ছে টি লিম্ফোসাইট, এটা হচ্ছে বি লিম্ফোসাইট, এটা হচ্ছে মোনোসাইট, এটা হচ্ছে বেসোফিল, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের মেন ছবি। যদি তোমরা দেখো যে নিউট্রোফিলের মধ্যে মোনোসাইট এক্সাম্পল কি সেটা হচ্ছে কি এই যে আমাদের যে নিউক্লিয়াস যেটা থাকে সেটা হচ্ছে অসংখ্য ভাগে ভাগ থাকে, 4 থেকে 5টা সেখানে লোবিউল থাকে। নিউট্রোফিল কি হয়, সরি আমাদের নিউট্রোফিল যেটা সেখানে কি হয় অসংখ্য লোবিউল সেটা ভাগ থাকে। বেসোফিল কি হয় যে গোটা নিউক্লিয়াসটা হচ্ছে প্রায় গোটা সেলটা দখল করে থাকে। ইউসিনোফিল মানে হচ্ছে কি এখানকার যে নিউক্লিয়াস সেটা দেখতে কিরকম হয়, এখানকার নিউক্লিয়াসটা দেখতে কিরকম একটা হেডফোন শেপ দেখতে হয় হচ্ছে এখানকার নিউক্লিয়াসটা। আর প্লেটলেট যে ছোট ছোট কণা আরবিসি হচ্ছে দেখতে হয় কিরকম বাইকনকেভ শেপ হচ্ছে দেখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন কথা, আশা করি এতটা সবার বোঝা গেছে। তো এবার আসলে হচ্ছে এগুলো গেল হচ্ছে আমাদের রক্ত কি কোনটার কি কাজ আছে, আরবিসির কাজ কি, ডাব্লিউবিসির কাজ কি এবং প্লেটলেটের কাজ কি। এবার আসবে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং। দেখো ব্লাড গ্রুপিং মানে হচ্ছে কি দুভাবে মেনলি হচ্ছে ব্লাড গ্রুপিং করা আছে, কি কি একটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপিং আর একটা হচ্ছে আমাদের আরএইচ ব্লাড গ্রুপিং। এবিও মানে হচ্ছে কি দেখো এবিও ব্লাড গ্রুপের মধ্যে মেনলি 4টা হচ্ছে ব্লাড গ্রুপিং আছে, কি কি একটা এ বি এবি এবং হচ্ছে এই 4টা হচ্ছে ব্লাড গ্রুপ আছে। এখন সেটা এ পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ধারণ করে হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর। যদি আরএইচ ফ্যাক্টর থাকে তো হচ্ছে আমাদের এ পজিটিভ। সাপোজ এ ব্লাড গ্রুপ নিয়ে আমি কথা বলছি, এ ব্লাড গ্রুপ তার মধ্যে হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর আছে, এ ব্লাড গ্রুপ তার মধ্যে আরএইচ ফ্যাক্টর আছে তাকে আমরা বলবো হচ্ছে এ পজিটিভ, আর এ ব্লাড গ্রুপ তার মধ্যে আরএইচ ফ্যাক্টর নেই তাকে আমরা বলবো এ নেগেটিভ। সিমিলারলি হচ্ছে বি ব্লাড গ্রুপ আছে তার মধ্যে আরএইচ ফ্যাক্টর থাকে তাকে বি ব্লাড গ্রুপ আর হচ্ছে আমাদের মানে বি পজিটিভ, আর যদি হচ্ছে বি ব্লাড গ্রুপ তার মধ্যে হচ্ছে আরএইচ ফ্যাক্টর নেই তো বি নেগেটিভ, ঠিক আছে। এখন মানে প্রশ্ন আসবে এই যে আমাদের যে এবিও গ্রুপিং যেটা আছে সেখানে মেনলি 4টা ব্লাড গ্রুপিং আছে, কি কি একটা হচ্ছে আমাদের এ বি
এবি এবং হচ্ছে ও, এই চারটা ব্লাড গ্রুপিং আছে। সেটা হচ্ছে কার উপর ভিত্তি করে করা হচ্ছে, হিসেবে ভিত্তি করে করা হচ্ছে যে না আমাদের যে আরবিসি যেটা আছে ওর বাইরে হচ্ছে কি হয়, আরবিসির যে মেমব্রেন যে আছে, আরবিসি যে আছে ওর মেমব্রেনের বাইরে কি থাকে, আমাদের হচ্ছে অ্যান্টিজেন থাকে। ওই অ্যান্টিজেনের অবস্থানের উপর ভিত্তি করে আমরা কি ব্লাড গ্রুপিং করতে পারি। ঠিক আছে, আরবিসির অবস্থানের উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং সেটা হচ্ছে করা হয়ে থাকে। ঠিক আছে, এখন সাপোজ এ ব্লাড গ্রুপ, তার মানে হচ্ছে কি যে না তার যে আরবিসি যেটা আছে ওর যে বাইরে মেমব্রেন যে আছে সেখানে কি থাকে, সেখানে হচ্ছে আমাদের এ অ্যান্টিজেন আছে। বি ব্লাড গ্রুপ মানে হচ্ছে কি তার যে আরবিসি মেমব্রেন যে আছে ওর বাইরে হচ্ছে বি অ্যান্টিজেন আছে। এ বি ব্লাড গ্রুপ মানে হচ্ছে সবাই বুঝতে পারছো যে ওর যে আরবিসি মেমব্রেন ওখানে কি হয় আমাদের এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুটোই আছে, আর ও মানে হচ্ছে নীল। তো সেটার যে আরবিসি যে আছে ওর বাইরে হচ্ছে কোনো ধরনের হচ্ছে অ্যান্টিজেন নেই। ঠিক আছে, আর যার মধ্যে এ অ্যান্টিজেন থাকে সেখানে হচ্ছে আমাদের রক্তের প্লাজমার মধ্যে অ্যান্টিবডি বি থাকবে, অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে, যেটা বলে মোটে এখানে লেখা আছে যে রক্তের গ্রুপ হচ্ছে এ, তো আরবিসিতে এ অ্যান্টিজেন থাকে, বি তে বি অ্যান্টিজেন থাকে, এবিতে হচ্ছে এ আর বি দুটোই থাকে, ওতে হচ্ছে একটাও নেই। এবার যাদের রক্তের গ্রুপ এ তাদের রক্তরস বা প্লাজমার মধ্যে অ্যান্টি বি থাকে, আর যাদের রক্তের গ্রুপ বি তাদের হচ্ছে অ্যান্টি এ থাকে, যারা এবি তাদের মধ্যে নীল, আর যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও তাদের মধ্যে ব্লাডে হচ্ছে অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটোই থাকে। এখন দেখো ওকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এবি কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে রিসিপিয়েন্ট, মানে ও হচ্ছে সর্বজনীন দাতা, তাই না? একদম হচ্ছে মানে দানবীর কর্ণের মতো, মানে ও ব্লাড গ্রুপ যে আছে সেটা হচ্ছে ও এ বি এ বি সবাইকে হচ্ছে ও ব্লাড গ্রুপ দেওয়া যাচ্ছে, তাই ওটা হচ্ছে আমাদের সার্বজনীন হচ্ছে দাতা। এবং এবিটা হচ্ছে কি সার্বজনীন গ্রহীতা, মানে এবি হচ্ছে কি সবার থেকে নিতে পারে। ঠিক আছে, মানে সে এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ বলো কিংবা ও ব্লাড গ্রুপ বলো, সবার থেকে এবি হচ্ছে রক্ত নিতে পারে। যেহেতু সবার থেকে রক্ত নিচ্ছে গ্রহণ করছে তার জন্য এবিকে বলবো হচ্ছে সার্বজনীন গ্রহীতা, আর ওকে বলবো হচ্ছে ইউনিভার্সাল ডোনার, বা যাকে আমরা বলবো হচ্ছে সার্বজনীন দাতা। ঠিক আছে, এবার আসলে হচ্ছে আমাদের আরএইচ পদ্ধতি। দেখো আরএইচ পদ্ধতি হচ্ছে কি সেম, যে যাদের হচ্ছে আরবিসির বাইরে, যাদের হচ্ছে আমাদের যে আরবিসির যে বাইরে আরএইচ অ্যান্টিজেনটা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে আরএইচ পজিটিভ, আর যাদের নেই তারা হচ্ছে আমাদের আরএইচ নেগেটিভ। এখন মনে প্রশ্ন আসবে যে আরএইচ কেন, কারণ রিসাস ম্যাকাকাস নামক এক ধরনের বানর আছে, তাদের দেহে হচ্ছে সবার প্রথম এই অ্যান্টিজেনটা আবিষ্কার করা হয়েছিল, তার জন্য একে আমরা বলবো হচ্ছে আরএইচ হচ্ছে ফ্যাক্টর বলতে পারি। এখন দেখো যারা হচ্ছে আরএইচ পজিটিভ তারা হচ্ছে কি আরএইচ পজিটিভ থেকেও ব্লাড নিতে পারছে এবং আরএইচ নেগেটিভ থেকেও হচ্ছে ব্লাড নিতে পারে। তবে যারা হচ্ছে আরএইচ নেগেটিভ তারা হচ্ছে কি শুধুমাত্র আরএইচ নেগেটিভের থেকেই হচ্ছে ব্লাড নিতে পাবে। ওকে, আমাদের আসলে সবার বোঝা গেছে। এখন এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি এরিথ্রোব্লাস্টোসিস হচ্ছে ফিটালিস। তো এর ব্যাপারটা একদম সহজভাবে বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের পিতা হচ্ছে আরএইচ পজিটিভ এবং হচ্ছে মাতা হচ্ছে আরএইচ নেগেটিভ। যেহেতু আরএইচ পজিটিভ হচ্ছে আরএইচ এর নেগেটিভের উপর হচ্ছে বেশি হচ্ছে প্রকট বা ডমিনেন্ট, তার জন্য কি হয় যে আমাদের যে বাচ্চা হবে সেটা হচ্ছে কি আরএইচ হচ্ছে পজিটিভ হয়। ঠিক আছে, এখন মা হচ্ছে কি এখানে দেখে এটা হচ্ছে আমাদের মেল, এটা হচ্ছে আমাদের ফিমেল। এক্ষেত্রে দেখছি কি যে ফিমেল যে আছে সে হচ্ছে আরএইচ নেগেটিভ এবং তার পেটে যে বাচ্চা আছে সেটা হচ্ছে আমাদের আরএইচ পজিটিভ। তো আমাদের কি হয় এই যে আমাদের আরএইচ নেগেটিভ যে মায়ের যে ব্লাড সেটা করে কি আরএইচ পজিটিভ যে সন্তানের যে ব্লাড আছে তার বিরুদ্ধে কি হয় আমাদের অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করে। এখন প্রথমবার যখন প্রেগনেন্সি হয় তখন ক্ষেত্রে কি হয় অ্যান্টিবডি যেটা আছে সেটা হচ্ছে কি প্লাসেন্টাকে হচ্ছে ক্রস করতে পারে না। বাট যখন সেকেন্ড টাইম যখন প্রেগনেন্সি হয় তখন কি হয় আমাদের মানে ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে কোনো রকম কোনো ভয় কিছু নেই, বাট যখন সেকেন্ড টাইম যখন আবার প্রেগনেন্সি হচ্ছে তখন কি হয় এই যে মায়ের আরএইচ নেগেটিভ যে ব্লাড সেটা হচ্ছে আমাদের যে মায়ের পেটে যে সন্তান আছে তার যে আরএইচ পজিটিভ যে ব্লাড আছে তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি উৎপন্ন করে সেটা করে হচ্ছে কি ওর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করে। এর ফলে কি হয় যে আমাদের হচ্ছে হিমোলাইসিস দেখা যাচ্ছে এবং সেখানে হচ্ছে আমাদের অ্যানিমিয়া দেখা যাচ্ছে, সিভিয়ার জন্ডিস দেখা যাচ্ছে। এর ফলে হচ্ছে গর্ভস্থ সন্তান হচ্ছে মারা যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা হচ্ছে কি যে আরএইচ ঠিকঠাক করে ম্যাচিং না হওয়া বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটির হচ্ছে একটা এক্সাম্পল। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে একটা, এটা হচ্ছে আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কি যে এত তো হচ্ছে বাচ্চা হচ্ছে, তো এরকম তো অনেক পসিবিলিটি থাকতে পারে, অনেক এরকম সম্ভাবনা থাকতে পারে যে সেখানে মেল আরএইচ পজিটিভ তাহলে হচ্ছে ফিমেল হচ্ছে আরএইচ নেগেটিভ। তাহলে ব্যাপারটা এরকম যে আরএইচ পজিটিভ যদি মেল হয় এবং আরএইচ নেগেটিভ যদি ফিমেল হয় তাহলে তাদের যে সেকেন্ড বাচ্চাকে ওদেরকে নেওয়াই উচিত না, এরকম একটা প্রশ্ন আসবে। ব্যাপারটা একদম ভুল। কেন? এখন বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত, তাই না? এখন করা হচ্ছে কি যখন সেকেন্ড টাইম যখন প্রেগনেন্সি হচ্ছে তখন হচ্ছে কি মাকে রোগাম বলে হচ্ছে একটা ক্যাপসুল দেওয়া, একটা ওষুধ দেওয়া হয় বা একটা ইঞ্জেকশন দেওয়া হয়। সেই রোগাম ইঞ্জেকশনটা করা হচ্ছে কি এই যে আরএইচ নেগেটিভ যে ব্লাডটা সেটা হচ্ছে কি আমাদের যে সন্তানের
RH পজিটিভ ব্লাডের বিরুদ্ধে যে আমাদের অ্যান্টিবডি উৎপন্ন করছিল সেই অ্যান্টিবডিটাকে ও উৎপন্ন করতে দেয় না, ঠিক আছে। ফলে আমাদের সেকেন্ড প্রেগন্যান্সির ব্যাপারটা সেফ থাকে, ঠিক আছে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন থাকবে যে কোন অ্যান্টিবডি সেটা হচ্ছে কি আমাদের মানে প্লাসেন্টা যে আছে সেটা হচ্ছে ক্রস করতে পারে, ঠিক আছে। আর মায়ের যে হচ্ছে ব্রেস্ট মিল্ক বা স্তন দুগ্ধ আছে সেখানে হচ্ছে কোন অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক টাইপের, অনেকে দেখো জানাচ্ছে অনেকে দেখি জানায় না, তো আমি বলবো দেখো এগুলো হচ্ছে জানাও তোমরা, তাহলে কি আমরা বুঝবো যে তোমরা মানে ভিডিওটা দেখছো ঠিকঠাক করে ব্যাপারটা বুঝছো, ঠিক আছে, এবং হোমওয়ার্কগুলো ঠিকঠাক করে তোমরা মানে সিরিয়াসলি ব্যাপারটাকে নাও, ঠিক আছে। তাদের আসলে সবার হলো। এবার আসবে হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। দেখো রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এ সাহায্য করে কি মেইনলি হচ্ছে প্লেটলেট যেটা আছে মনোচক্রিকা, সেটা হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং হচ্ছে সাহায্য করে। প্রথমে বুঝতে লাগবে হচ্ছে কি আমাদের যে মানুষের যে রক্ত সেখানে কি হয়, সেখানে হচ্ছে হেপারিন থাকে। এখন মনে আসবে হেপারিন মানে কি, দেখো আমাদের মানুষের বডিতে হচ্ছে হেপারিন থাকে, হেপারিন থাকার ফলে কি হয় সেটা হচ্ছে একটা অ্যান্টি কোয়াগুলেন্ট, ঠিক আছে। মানে হেপারিন থাকার ফলে কি হচ্ছে রক্ত যে আছে সেটা হচ্ছে জমাট বাঁধে না, মানুষের রক্ত সবসময় তরল থাকে, তাই মানুষের বডিতে যাতে রক্ত জমাট না বাঁধে তার জন্য হচ্ছে কি রক্ত জমাটে বাধাদানকারী হচ্ছে হিসাবে হচ্ছে মানুষের রক্তের মধ্যে হেপারিন থাকে, ভালো কথা। এবার বুঝতে লাগবে যে রক্ত তঞ্চনটা হচ্ছে, সাপোজ কোথাও একটা কেটে গেল, যখন কোথাও একটা কেটে যায় তখন কি হয় আমাদের যে রক্তের মধ্যে যে হেপারিন ছিল সেটা কি হয় আমাদের বডির বাইরে যে পরিবেশের অক্সিজেন আছে সেই হেপারিনটা কি হয় অক্সিজেনের সংস্পর্শে আসে, এর ফলে কি হয় হেপারিন যে আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ফলে তার যে এতক্ষণ যে রক্ত তঞ্চনে বাধার যে একটা অ্যাকশন ছিল সেই অ্যাকশনটা সেটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলবো এখন কি হয় প্রথমে কি হয়, প্রথমে যেখানে কোথাও কেটে গেল তার ফলে কি হবে সেখানে হচ্ছে আমাদের টিস্যুটা সেখানে ইনজুরি হবে, তো যেখানে যখন প্রথমে টিস্যু ইনজুরি হবে তখন সেখানে কি হবে ওখানকার যে প্লেটলেট যেটা আছে ওখানকার যে অনুচক্রিকা যেগুলো সেগুলো হচ্ছে কি রাপচার হবে বা সেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সেখানকার যখন প্লেটলেট বা অনুচক্রিকা যখন সেখানে রাপচার হলো তখন সেখান থেকে একটা পদার্থ পারবে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন, তার নাম হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন, সেখান থেকে বলা হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে কি সে থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে সেটা কি হয় ক্যালসিয়াম আয়নের প্রভাবে থ্রম্বোপ্লাস্টিন যেটা সেটা কি হয় আমাদের থ্রম্বোকাইনেজে রূপান্তরিত হয়। থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে সেটা ক্যালসিয়াম আয়নের প্রভাবে আমাদের থ্রম্বোকাইনেজ হচ্ছে রূপান্তরিত হলো। থ্রম্বোকাইনেজ করে হচ্ছে কি আমাদের লিভার থেকে বার হয় হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন, ঠিক আছে। এই প্রোথ্রম্বিন যেটা আছে সেটা হচ্ছে করে কি থ্রম্বোকাইনেজের সাহায্যে সেটা উৎপন্ন করে হচ্ছে আমাদের থ্রম্বিন উৎপন্ন করে, ঠিক আছে। প্রোথ্রম্বিন যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে থ্রম্বোকাইনেজের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের থ্রম্বিনে রূপান্তরিত হয়। এই যে আমাদের যে থ্রম্বিন যে তৈরি হলো উৎপন্ন করলো হচ্ছে আমাদের থ্রম্বিন তৈরি করলো, এই থ্রম্বিনটা করে হচ্ছে কি থ্রম্বিনটা করে হচ্ছে কি আমাদের যে শুরুতে বলেছিলাম যে 5 ব্রিনোজেন থাকে সেই 5 ব্রিনোজেনকে করে হচ্ছে কি ফাইব্রিন উৎপন্ন করে, এবং সেই ফাইব্রিন করে হচ্ছে কি একটা হচ্ছে জাল জাল টাইপের একটা অংশ উৎপন্ন করে, ঠিক আছে, একটা জালিকা টাইপের অংশ উৎপন্ন করে, সেটা করে হচ্ছে কি রক্ত তঞ্চন বা সেটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং হচ্ছে করে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মেন গল্প। এবার দেখবেন আরো ফ্যাক্টর আছে তোমাদের এতটা যাওয়া দরকার নেই, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টরের এক্সটেনসিভ পাথওয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে কমন পাথওয়ে এগুলো তোমাদের বিষয়বস্তু না, তোমাদের না করলে চলবে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিংটা নর্মাল যেভাবে হয়ে থাকে, ঠিক আছে। এতটা আশা করি সবার হচ্ছে বোঝা গেছে। এবার আসে হচ্ছে আমাদের লসিকা বা লিম্ফ বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের কোন একটা রক্তজালিকা বা ক্যাপিলারি আছে, আর সাপোজ এখানে দূরে হচ্ছে একটা ছোট্ট একটা কোষ আছে বা এখানে একটা সেল আছে, তো এখানে কি অসংখ্য সেল থাকবে, তো অসংখ্য সেলের মাধ্যমে এখানে অসংখ্য সেল আছে। এখন সাপোজ আমাকে কোন একটা পুষ্টি উপাদানকে বা কোন একটা খাবারকে আমাকে এই সেলটাতে পৌঁছতে লাগবে, তার যদি কি হয় যে আমাদের ব্লাড ক্যাপিলারি থেকে কিছু পদার্থ যেটা সেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা করে হচ্ছে কি তার মধ্যে কি হয় যার মধ্যে প্রোটিন যেমন তার মধ্যে থাকে না, তো কিছু পদার্থ ছাড়া কিছু পদার্থ ব্লাডের থেকে বেরিয়ে যাচ্ছে রক্তজালিকার থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা যাকে আমরা বলি লসিকা। সেটাকে হচ্ছে পরিবহনের জন্য আলাদা করে লসিকা সংবহনতন্ত্র থাকে, যার মেন কাজ হচ্ছে কি যে না যে ক্যাপিলারির থেকে দূরে যে সমস্ত কোষ যেগুলো আছে সেটাকে করে হচ্ছে পুষ্টি উপাদান হচ্ছে ও পরিবহন করতে সাহায্য করা, ঠিক আছে। যেটা বললাম ওটা এখানে লেখা আছে যে কলাকোষে রক্তবাহের মাধ্যমে দিয়ে রক্ত পরিবর্তিত হওয়ার সময় জলে দ্রাব্য কিছু ক্ষুদ্র বস্তু আমাদের আন্তঃকোষীয় ফাঁকা স্থান থেকে বেরিয়ে আসে, এবং অপেক্ষাকৃত যেগুলো বড় প্রোটিন যেগুলো সেগুলো হচ্ছে যেহেতু আকারে বড় সেগুলো হচ্ছে বাড়াতে পারে না, এগুলো বলবো হচ্ছে লসিকা। ওটা করে হচ্ছে কি যে পুষিদ্রব্য গ্যাসের বিনিময়ে সে তরলপত্র হিসেবে আমাদের পৌঁছে যাচ্ছে, ঠিক আছে।
লসিকা হচ্ছে যারা আবার পুনরায় হচ্ছে রক্তের মধ্যে ফিরে আসে। আর লসিকা বিষয়ে লিম্ফোসাইট সমুদ্রে প্রোটিন বর্ণহীন পদার্থ, সেটা হচ্ছে আমাদের বডিতে অন্নাক্রমতার জন্য অবস্থিত দেয়। ঠিক আছে, এটা হচ্ছে বলা গেল। এবারে হচ্ছে পরের পার্ট, সেটা হচ্ছে কি সংবহন তন্ত্র পথসভা। এটা আমরা শুরুতেই বললাম যে দু রকম সংবহন তন্ত্র হয়ে থাকে, একটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আর একটা হচ্ছে আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম। ক্লোজড আর ওপেনের মধ্যে পার্থক্য কি সবাই নিশ্চয়ই বুঝেছো। যার মধ্যে হচ্ছে কি বললাম যে রক্ত জালিকা যার মধ্যে আছে, রক্ত জালিকা যার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের ক্লোজ, মানে ওপেন রক্ত জালিকা যার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আর যাদের মধ্যে হচ্ছে আমাদের রক্ত জালিকা নেই সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজড আর ওপেনের মধ্যে হচ্ছে পার্থক্য। যত হচ্ছে আমাদের মানুষ যে আছে তার মধ্যে যেহেতু রক্ত জালিকা আছে তাই মানুষটা হচ্ছে আমাদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আর যারা অনুন্নত প্রাণী যারা আছে যেমন হাইড্রা, তাই না, এরা হচ্ছে আমাদের কি ওপেন সার্কুলেটরি সিস্টেম, তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আমাদের মানুষের সংবহন তন্ত্র। ঠিক আছে, দেখো মানুষের সংবহন তন্ত্রের পড়াকে যেটা বুঝতে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। তো আমরা হৃৎপিণ্ড জানি হচ্ছে কি মানুষের হৃৎপিণ্ড ওয়েট মোটামুটি 150 থেকে 200 গ্রামের মতন হয়ে থাকে। মানুষের হৃৎপিণ্ড কি হয় আমাদের যে বুকে বা থোরাক্সে অবস্থান করে, হালকা বাদিকে অবস্থান করে কোথায়, যে না দুটো যে লাংস আছে দুটো ফুসফুসের মাঝে এবং আমাদের বডির মাঝখানে যে ডায়াফ্রাম আছে তার উপরে আমাদের মানুষের হৃৎপিণ্ডটা অবস্থান করে থাকে। এবং দুটো ফুসফুসের মাঝখানে যে ফাঁকা জায়গা যেখানে মানুষের যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে অবস্থান করছে তাকে আমরা কি নাম দিই, তাকে আমরা নাম দিই হচ্ছে আমাদের মিডিয়াস্টিনাম। তো মিডিয়াস্টিনাম কি দুটো লাংসের মাঝখানে ফাঁকা জায়গা যেখানে হচ্ছে আমাদের হার্ট অবস্থান করে হালকা বাদিকে ঘিরে, তাকে আমরা বলবো হচ্ছে মিডিয়াস্টিনাম। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমরা মানুষের হার্ট সম্পর্কে দেখি, এখানে হচ্ছে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাতে আমরা গোটা চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করবো। সেখানে কি থাকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা যাকে আমরা বলতে পারি হচ্ছে বাম নিলয়। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা দরজা থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ত্রিপত্র কপাট্রিকা বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ত্রিপত্র কপাট্রিকা বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা দরজা থাকে, তাকে আমরা বলবো হচ্ছে কি দ্বিপত্র কপাট্রিকা বা যাকে আমরা বলতে পারি হচ্ছে বাইকাসপিড ভালভ। এই যে আমাদের দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ আছে ওর আরেকটা নাম আছে, ওর নাম হচ্ছে কি, ওর নাম হচ্ছে আমাদের মিট্রাল ভালভ। এই দ্বিপত্র কপাটিকার আরেকটা হচ্ছে নাম আছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের মিট্রাল ভালভ। ওকে, এই যে আমাদের যে রাইট ভেন্ট্রিকল সেখান থেকে কি বলা হয়, সেখান থেকে বলা হয় হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী। এবং লেফট ভেন্ট্রিকল থেকে বলা হয় হচ্ছে কি আমাদের অ্যাওর্টা বা যাকে আমরা বলতে পারি হচ্ছে মহাধমনী। এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দুটো নালী আসে, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা, মানে সুপিরিয়র ভেনে কাভা উপরেরটা আর নিচেরটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনে কাভা। ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে আমাদের অর্ধচন্দ্রাকৃতি আমাদের একটা ভালভ যাকে আমরা বলতে পারি হচ্ছে সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতি ভালভ। আর এখানে আসে হচ্ছে আমাদের পালমোনারি ভেন, এখানে আসে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, উপরে আসে হচ্ছে আমাদের পালমোনারি ভেন। ঠিক আছে, দেখো প্রথমে কি হয় আমাদের বডির যে সমস্ত দূষিত রক্ত যেগুলো আমাদের হার্টের উপরে সেগুলো হচ্ছে আসে সুপিরিয়র ভেনা কাভার বা ঊর্ধ্ব মহাশয়ের মাধ্যমে, আর যেগুলো হচ্ছে হার্টের নিচে সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে। সেই দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেগুলো আছে সেগুলো আসে কোথায়, আমাদের ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে আসে। পাম্প করে দুটোর মাঝখানে আসে হচ্ছে আমাদের ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। ভালভের কাজ হচ্ছে কি রক্তের যে ব্যাকফ্লো, মানে রক্ত যাতে ডান নিলয় থেকে আবার পুনরায় যাতে ডান অলিন্দে না চলে আসে সেটাকেও ভালভে সাহায্য করবে। ঠিক আছে, ওটার কাজ হচ্ছে ট্রাইকাসপিড ভালভের কাজ। তো রক্ত গেল হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা সেটা হচ্ছে কি পালমোনারি আর্টারির মাধ্যমে সেটা যাচ্ছে আমাদের ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে কি কি হয়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেন রক্তের মধ্যে চলে আসছে। ফলে অক্সিজেন যুক্ত রক্ত সেটা কি হয় পালমোনারি ভেনের মাধ্যমে সেটা কি হয় আমাদের লেফট অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে আসে। সেই বাম অলিন্দে থেকে কি হয়, বাম অলিন্দের থেকে হার্টটা পাম্প করে, সেই বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে হচ্ছে আমাদের বাম নিলয়ে যাচ্ছে বা লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। তার দুটোর মাঝখানে হচ্ছে আমাদের বাইকাসপিড ভালভ বা যাকে আমরা বলতে পারি মিট্রাল ভালভ। সেখান থেকে হয় লেফট ভেন্ট্রিকল হচ্ছে হার্টের সবচেয়ে বড় চেম্বার, সেটা খুব জোরে পাম্প করে এবং সেটা কি হয় অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সেটা কি হয় বডির সমস্ত জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সেটা হচ্ছে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্টের মেন গল্প। আর আমাদের হিউম্যান হার্টটা হচ্ছে একটা মায়োজেনিক হার্ট, অর্থাৎ তার মধ্যে এসএ নোড ইভি নোড নানা রকম নোডাল টিস্যু থাকে। সেটা করে হচ্ছে কি আমাদের হার্টের যে অটো রিদমিসিটি, মানে হার্ট যে নিজে নিজে একা একা পাম্প করছে
সেটা করার জন্য হচ্ছে সেটা হচ্ছে দায়ী। ঠিক আছে, এটা বললাম। দেখা যায় এখানে মানুষের সংবহনতন্ত্রকে রক্ত সংবহনতন্ত্র বলে। এটি একটি পেশিবহুল কোষযুক্ত হৃৎপিণ্ড বদ্ধ শাখানাতে রক্ত সমাজ জালাকে গঠিত। রক্ত হচ্ছে একটা হচ্ছে কি তরল যোগকলা বা যেটা সংবৃত হয় এটার মাধ্যমে। ঠিক আছে, তো এটা যেটা বললাম এতক্ষণ ধরে, এটা হচ্ছে সেই হার্টের ছবি। এটা হচ্ছে আমাদের বললাম যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, সেই দুটোর মাধ্যমে কি হচ্ছে রক্ত আসছে প্রথমে ডান অলিন্দে আসছে। ঠিক আছে, ডান অলিন্দ, সেখানে কি হয় এখানে থাকে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভাব থাকে, সেখান থেকে রক্ত যাচ্ছে আমাদের ডান নিলয়ে যাচ্ছে এবং পাম্প করার জন্য থাকে কর্ডে টেন্ডিতে থাকে, সেখান থেকে রক্ত যাচ্ছে কোথায় আমাদের হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে, সেটা যাচ্ছে হচ্ছে আমাদের ফুসফুসে যাচ্ছে, সেখানে আবার ফুসফুসের ধমনির মাধ্যমে সেটা হচ্ছে পুনরায় হচ্ছে আবার অক্সিজেন যুক্ত রক্ত, সেটা হচ্ছে আবার বাম অলিন্দে ফিরে আসছে, সেখান থেকে হচ্ছে আবার পুনরায় সেটা বাম নিলয়ে যাচ্ছে, বামরা জোরে পাম্প করছে এবং সেটা মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সেটা হচ্ছে গোটা বডিতে ছড়িয়ে পড়ছে। আর দেখছো এই যে মহাধমনী বা অ্যাওর্টা সেটা হচ্ছে এরকম একটা বাঁক টাইপের অংশ উৎপন্ন করেছে, যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলতে পারি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তো আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে কি মহাধমনী যেটা আছে সেটা যখন বার হচ্ছে তখন সেটা কি হয় একরকম বাঁক টাইপের অংশ উৎপন্ন করে, যাকে আমরা বলতে পারি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। ঠিক আছে, এতটা আশা করি সবার বোঝা গেছে, কারণ এখানে কোনো সমস্যা বা কিছু দ্বিধাবোধ থাকা উচিত নয়। তারপর আসা হচ্ছে, তারপরে আসবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। দেখো আমাদের যে হিউম্যান হার্ট যেটা আছে সেটা হচ্ছে কি যদি অন অ্যান এভারেজ দেখো সেটা হচ্ছে কি 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে সেটা কি হয় 72 বার হচ্ছে সেটা হচ্ছে হৃদস্পন্দন করে থাকে। ঠিক আছে, 72 বার সেটা হচ্ছে পাম্প করে। তাহলে হচ্ছে কি আমাদের 0.8 সেকেন্ডে সেটা হচ্ছে কি একবার হচ্ছে পাম্প করে। এই যে একটা হার্ট একবার হার্ট পাম্প করতে যতটা সময় লাগে, বা একবার হার্ট হচ্ছে কন্ট্রাকশন করলো, কন্ট্রাকশন করে সেটা পুনরায় হচ্ছে রিল্যাক্স করলো, অর্থাৎ পুরো সেই হার্টটা যাওয়ার আগের অবস্থানে ফিরে আসলো, একবার কন্ট্রাকশন করে একবার রিল্যাক্স করে। অর্থাৎ যেটা বলতে পারি সেটা হচ্ছে কি যে একটা হার্টবিট মানে সম্পন্ন করতে যতটা সময় লাগে, বা বলতে পারি যে একবার হার্ট যাচ্ছে পুনরায় কন্ট্রাকশন করে রিল্যাক্স করে তার পুনরায় আগের অবস্থানে ফিরে আসলো, এই মাঝখানে যে সময় লাগে তাকে আমরা বলবো হচ্ছে 0.8 সেকেন্ড সময়টাকে বলবো হচ্ছে আমরা হার্ট সাইকেল বলবো। ঠিক আছে, যেহেতু আমরা হার্ট সাইকেল দেখো তাহলে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের হচ্ছে অলিন্দের, এটা হচ্ছে লিখলাম হচ্ছে আমাদের অলিন্দ, নিচে লিখলাম হচ্ছে আমাদের নিলয়। ঠিক আছে, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে নিলয়। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি কন্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন, এটা হচ্ছে কন্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন, মানে সংকোচন এবং প্রসারণ। অলিন্দ বা অ্যাট্রিয়াম যেটা আছে সেটা হচ্ছে কত লাগে 0.1 সেকেন্ড সময় লাগে, আর এখানে লাগে হচ্ছে আমাদের 0.7 সেকেন্ড সময় লাগে, দুটো যোগ করে আসবে 0.8 সেকেন্ড। আর আমাদের নিলয় যে আছে বা যাকে আমরা বলতে পারি ভেন্ট্রিকাল, সেটা হচ্ছে কি কন্ট্রাকশন করতে লাগে হচ্ছে 0.3 সেকেন্ড সময়, আর রিল্যাক্স করতে লাগে হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড সময়, দুটো যোগ করে দেওয়া আসবে হচ্ছে আমাদের 0.8 সেকেন্ড সময়। ঠিক আছে, এখন যদি হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা জিনিসটা ছবির মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা, সেটা হচ্ছে এরকম হবে, ব্যাপারটা খুব সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করবে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ছবি। দেখো সবার প্রথমে কি হয় আমাদের এসি নোড যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়, যখন এসি নোড যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কি হচ্ছে হার্টটা প্রথমবার সেটা কন্ট্রাক্ট করে, এবং প্রথমে হচ্ছে অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলো 0.1 সেকেন্ড সময়। ঠিক আছে, তারপরে কি হয় অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশনের পরে কি হয় বাকি যে এই সময়টা অর্থাৎ 0.7 সেকেন্ড যে সময়কালটা সেটা কি হয় আমাদের যে অ্যাট্রিয়াম যে আছে সেটা হচ্ছে রিল্যাক্স থাকে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। আর যখন অ্যাট্রিয়াম যখন 0.1 সেকেন্ড সময় যখন কন্ট্রাকশন করলো তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। আর এই যে অ্যাট্রিয়াম সিস্টল করার পর সেখানে কি হয় 0.3 সেকেন্ড হচ্ছে সময়টা, সেখানে কি হয় আমাদের যে ভেন্ট্রিকল যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিস্টল করে থাকে, মানে সেখানে ভেন্ট্রিকল সিস্টল করছে এবং সেখানে অ্যাট্রিয়ামটা সেখানে হচ্ছে ডায়াস্টল করছে। এই 0.3 সেকেন্ড সময় ঠিক হয় ভেন্ট্রিকল হচ্ছে আমাদের সিস্টল করছে, আর বাকি এই যে আমাদের 0.4 সেকেন্ড সময় এখান থেকে এতটা 0.4 সেকেন্ড সময় সেখানে কি হচ্ছে এখানে আমাদের অ্যাট্রিয়ামও সিস্টল করছে, এখানে আমাদের অ্যাট্রিয়ামও সেখানে ডায়াস্টল করছে এবং সেখানে ভেন্ট্রিকল ডায়াস্টল করছে। যেহেতু সেখানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটি ডায়াস্টল করছে তার জন্য আমরা বলবো হচ্ছে জয়েন্ট ডায়াস্টল। ঠিক আছে, তো যেটা বললাম জিনিসটা এখানে একবার সহজ জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হার্টের একটা সাইকেল, সাপোজ ধরলাম এটা হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড, এটা হচ্ছে 0.3 সেকেন্ড, এটা হচ্ছে 0.4 সেকেন্ড। এখানটায় প্রথমে হচ্ছে অ্যাট্রিয়াম সিস্টল করলো, আর বাকি এতটা সময় 0.7 সেকেন্ড সেখানে হচ্ছে অ্যাট্রিয়াম ডায়াস্টল করলো, আর এখানে 0.3 সেকেন্ড করলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকল সিস্টল করলো, আর বাকি এই সময়টা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল ডায়াস্টল করলো। আর 0.4 সেকেন্ড সময়কালে সেখানে কি হচ্ছে অ্যাট্রিয়াম এবং সিস্টল অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল
দূরে সেখানে হচ্ছে প্রসারিত হচ্ছে বা ডায়াস্টল করছে, তার জন্য এই ঘটনার এই 0.4 সেকেন্ড এই মাঝের যে সময়কালটা তাকে আমরা বলবো হচ্ছে জয়েন্ট ডায়াস্টল। ঠিক আছে, এখন বোঝার চেষ্টা করবে 0.1 সেকেন্ড সময়কালে কি হয়, যে আমাদের হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভ আছে, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয় দুটোর মাঝখানে আছে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কবাটিকা, এবং হচ্ছে কি হয় আমাদের যে বাম অলিন্দ এবং বাম নিলয় তার মাঝখানে আছে হচ্ছে বাইকাসপিড ভালভ, সেই দুটো ভালভ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু হচ্ছে এই সময় সেই দুটো ভালভ বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য সেখানে কি হয়, প্রথম যে হচ্ছে হার্ট সাউন্ড, সেই প্রথম হার্ট সাউন্ড সেখানে হচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তীকালে কি হচ্ছে 0.3 সেকেন্ড এবং 0.4 সেকেন্ড এই যে মাঝের যে সময়কালটা, সেখানে কি হয় আমাদের হচ্ছে কি হয় ওই ডান নিলয় এবং হচ্ছে মানে আমাদের যে ডান নিলয় এবং হচ্ছে আমাদের যে ফুসফুসীয় যে ধমনী আছে, ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝখানে যে অর্ধচন্দ্রাকৃতি ভালভ বা সেমিনুলার ভালভ, অর্থাৎ আমাদের যে রাইট হচ্ছে ভেন্ট্রিকল এবং হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি দুটোর মাঝখানে যে সেমিনুলার ভালভ আছে, এবং ওইদিকে হচ্ছে আমাদের বাম নিলয় এবং মহাধমনী ওই দুটোর মাঝখানে যে সেমিনুলার ভালভ আছে, সেই দুটো ভালভ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু সেই দুটো ভালভ হচ্ছে বন্ধ হচ্ছে, সেই সময় কি হচ্ছে আমাদের যে সেকেন্ড যে হার্ট সাউন্ডটা, সেই সেকেন্ড হার্ট সাউন্ড সেখানে হচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে, যদি বলে প্রথম হার্ট সাউন্ড কখন শোনা যাচ্ছে, যখন অ্যাট্রিয়াম সিস্টল হলো তখন হচ্ছে আমাদের প্রথম হার্ট সাউন্ড শোনা যাচ্ছে। কেন হচ্ছে, কারণ আমাদের যে ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ সেই দুটো ভালভ হচ্ছে বন্ধ হচ্ছে। আর সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যাচ্ছে কখন, যে সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যাচ্ছে তখন যখন হচ্ছে আমাদের ওই সেমিনুলার ভালভ, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল এবং হচ্ছে আমাদের যে পালমোনারি আর্টারি ওই দুটোর মাঝখানে যে সেমিনুলার ভালভ আছে, এবং লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা বা মহাধমনী ওই দুটোর মাঝখানে যে হচ্ছে সেমিলুনার ভালভ আছে, সেটা যখন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে সেখানে শোনা যাচ্ছে। প্রথম হার্ট সাউন্ডকে বলবো হচ্ছে আমরা লাভ, আর সেকেন্ড হার্ট সাউন্ডকে আমরা বলবো হচ্ছে ডাব। ঠিক আছে, এটা গেলো হচ্ছে লাভ গেলো, এটা হচ্ছে ডাব গেলো। কারণ এই যে আমাদের যে হার্ট সাউন্ড যেগুলো আছে সেটাকে দেখার জন্য দেখা যাচ্ছে কিসের মাধ্যমে, সে দেখা যাচ্ছে এর মাধ্যমে ইসিজির মাধ্যমে, সেটা হচ্ছে হার্ট সাউন্ড দেখা যাচ্ছে। আর যদি দেখো যে আমাদের প্রত্যেকবার যে হার্ট যে কন্ট্রাকশন করছে, প্রত্যেকবার হার্ট কন্ট্রাকশনের ফলে কি হচ্ছে 70 ml করে ব্লাড একটা ভেন্ট্রিকল সেটা হচ্ছে ও পাম্প করতে পারে। তো 70 ml করে ব্লাড হচ্ছে ভেন্ট্রিকল পাম্প করতে পারে, একে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে স্ট্রোক ভলিউম। ঠিক আছে, মানে একবার করার ফলে। এখন আমরা জানি যে আমাদের হার্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের মোটামুটি 72 বার সেটা হচ্ছে পাম্প করে। তো 70 × 72 করে দাও, মোটামুটি আসবে হচ্ছে আমাদের 5000 ml ব্লাড, মানে 5 লিটার ব্লাড। অর্থাৎ কি হয়, মানে 1 মিনিটের মধ্যে আমাদের হার্ট যতটা রক্তকে পাম্প করতে পারবে তাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক আউটপুট কি এবং স্ট্রোক ভলিউম কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের হার্ট একবার কন্ট্রাকশন করলো, একবার কন্ট্রাকশনের ফলে 70 ml ব্লাডকেও মানে মানে হার্টের থেকে বাইরে বার করতে পারে, হার্টের থেকে কন্ট্রাক্ট করতে পারে। এই 70 ml ব্লাড মানে একবার কন্ট্রাকশনের ফলে যতটা ব্লাডকে হার্টের থেকে বার করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোক ভলিউম। আর স্ট্রোক ভলিউমকে যদি হচ্ছে আমরা হার্ট বিট দিয়ে গুণ করি, মানে 1 মিনিটের মধ্যে হচ্ছে ও 72 বার করে থাকে, তো 70 × 72 করলাম, তাহলে হচ্ছে আসবে হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 5 লিটার বা 5000 ml আসছে। অর্থাৎ কি 1 মিনিটের মধ্যে আমাদের হার্ট যতটা ব্লাডকে পাম্প করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, আর যদি হচ্ছে আমাদের যে হৃদস্পন্দন বা হার্ট বিট যে সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে তখন থেকে আমরা বলবো টাকিকার্ডিয়া, আর যদি আমাদের হার্ট বিট যে সেটা কমে যাচ্ছে তখন থেকে আমরা বলবো হচ্ছে ব্রাডিকার্ডিয়া। এই যে আমাদের হার্ট বিট যে আছে এবং হার্টের নানা রকম যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেটা দেখার জন্য করা হচ্ছে কি ইসিজি করা থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে কি ইসিজি, মানে কি যেই যন্ত্রের মাধ্যমে ইসিজিটা করা হচ্ছে সেই যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, গ্রাফ কিন্তু। আর ইলেকট্রোকার্ডিওগ্রাফে আমরা যে ছবিটা পাচ্ছি তাকে আমরা বলবো ইলেকট্রোকার্ডিওগ্রাম। ব্যাপারটা কিন্তু উল্টো, ছবিটা কিন্তু গ্রাফ নয়, যে যন্ত্রটা পাচ্ছি সেই যন্ত্রটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর যন্ত্রের মধ্যে যে ছবিটা পাচ্ছি, যে গ্রাফটা পাচ্ছি আমরা, তাই না, সিনেমা দেখায় না এরকম গ্রাফ দেখাচ্ছে, ওটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা হচ্ছে একটা ইসিজির ছবি, তাই না, এটা হচ্ছে ইসিজির ছবি। এই প্রথমে এরকম আসলো, পি ওয়েভ আসলো, তারপর এরকম কিউআরএস কমপ্লেক্স আসলো, তারপরে টি ওয়েভ আসলো, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট করে ইউ ওয়েভ। তো পি ওয়েভ মানে হচ্ছে কি আমাদের যে অ্যাট্রিয়াম যে আছে, তাই না, আমাদের যে অলিন্দ আছে ওটা হচ্ছে সংকোচন বা ওর কন্ট্রাকশনকে হচ্ছে ডিনোট করে। পি ওয়েভ যেটা কি ডিনোট হয়ে থাকে, আমাদের যে অ্যাট্রিয়াম বা অলিন্দ আছে ওর হচ্ছে সংকোচন ওর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে কি নিয়ন্ত্রিত হয়, যে আমাদের ভেন্ট্রিকল যে আছে ওর যে হচ্ছে সংকোচন বা ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন সেটা হচ্ছে ভজায় হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে। আর
টি ওয়েভের মাধ্যমে কি হচ্ছে, ভেন্ট্রিকল যখন রিল্যাক্স হয়ে যাচ্ছে বা ভেন্ট্রিকলের যে ডায়াস্টল যে আছে বা অলিন্দের যে ডায়াস্টল যেটা আছে সেটা হচ্ছে ভরা যায় হচ্ছে কিসের মাধ্যমে, টি ওয়েভের মাধ্যমে ভরাচ্ছে। এখন এই যে আমাদের যে কিউআরএস কমপ্লেক্স, এই যে আমাদের যে কিউআরএস কমপ্লেক্স যেটা আছে এইটার সংখ্যা কাউন্ট করে আমরা করতে পারি কি, কোন একটা মানুষের যে হার্ট মানে বিট কত বা মানুষের হৃদস্পন্দন কত, সেই হার্ট বিট সেটা হচ্ছে আমরা কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে বুঝতে পারি। এখন নানা রকম রোগী কি হয়, এই যে পি কিউআরএস কমপ্লেক্স সেটা হচ্ছে কি, এই গ্রাফটা একটু 19-20 দেখা যাচ্ছে, একটু বা বেশি 19-20 দেখা যাচ্ছে, তার মাধ্যমে কি নানা রকম যে রোগ ব্যাধি সেগুলো হচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এতটা কি সবার বোঝা গেল? এটা বললাম যে কোনটার মাধ্যমে কি বোঝাচ্ছে, পিওএফ কিউআরএস কমপ্লেক্স টিউএফ, আর কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে আমাদের রিসপন্ডেন্ট করে গণনা করা যাচ্ছে, আর পিওএফ এর মাধ্যমে অলিন্দের সংকোচন, এটা হচ্ছে আমাদের ওই নিলয়ের সংকোচন বা নিলয় সিস্টল, আর এটা হচ্ছে নিলয় ডায়াস্টল বা নিলয় তার পুনরায় আগের অবস্থানে ফিরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে গল্পে গেল। এর পরেরটা হচ্ছে কি দ্বিচক্রী সংবহন বা যাকে আমরা বলতে পারি ডবল সার্কুলেশন। দেখো মানুষের মধ্যে মেনলি দ্বিচক্রী সংবহন বা ডবল সার্কুলেশন দেখা যাচ্ছে। এখন মনে প্রশ্ন আসবে যে দ্বিচক্রী সংবহন বা ডবল সার্কুলেশন কি। একটা হচ্ছে আমাদের হচ্ছে কি সিস্টেমিক সংবহন তন্ত্র দেখা যাচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে পালমোনারি সংবহন তন্ত্র দেখা যাচ্ছে। দেখো সিস্টেমিক ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ এটা হচ্ছে আমাদের হার্ট, ব্যাপারটা এখানে আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে আমাদের হার্ট, সাপোজ এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্টের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। তো সেখানে কি হয়, এখান থেকে হচ্ছে অ্যাওর্টার মাধ্যমে বা মহাধমনির মাধ্যমে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত সেটা হচ্ছে বার হলো, বার হয়ে সেটা হচ্ছে কি গোটা হচ্ছে বডিতে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হলো। গোটা বডিতে ডিস্ট্রিবিউট হওয়ার পর কি হয়, আমাদের যে বডির মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে দূষিত রক্ত যেটা সেটা হচ্ছে কি হয়, বডিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে দূষিত রক্ত আছে সেটা হচ্ছে কি হয় আবার পুনরায় ডান অলিন্ডে ফিরে আসে। এই যে পার্টটা তাকে আমরা বলবো হচ্ছে বডি যেহেতু এই পার্টটাতে অংশগ্রহণ করছে একে আমরা বলবো হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। নেক্সট আসবে হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন বা ফুসফুসীয় সংবহন তন্ত্র, এর মানে কি, এর মানে বুঝতেই পারছো যে এর সঙ্গে কি ফুসফুস বা পালমোনারি এর সঙ্গে থাকবে। মানে সাপোজ এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার কি হয়, রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত সেটা যাচ্ছে কোথায়, সেটা যাচ্ছে হচ্ছে আমাদের ফুসফুসে বা লাংসে যাচ্ছে। ফুসফুসে বা লাংসের মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে অক্সিজেন যুক্ত রক্ত যেটা আছে সেটা হচ্ছে কি হচ্ছে আমাদের পুনরায় সেটা বাম অলিন্দে ফিরে আসছে। এই যে সাইকেলটা তাকে আমরা বলবো হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আগেরটা ছিল সিস্টেমিক সার্কুলেশন, এটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। যেহেতু দুটো সার্কুলেশন বা দুটো সংবহন তন্ত্র দেখা যাচ্ছে তার জন্য আমরা বলবো যে দ্বি-সংবহন তন্ত্র বা যাকে আমরা বলতে পারি ডবল সার্কুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বি-সংবহন তন্ত্র বা ডবল সার্কুলেশন একটি ছবি। ফুসফুস ও ধমনী, ফুসফুস সেটা অ্যাওর্টা এবং ব্লাড ক্যাপিলারি হার্ট এগুলো হচ্ছে এখানে দেখিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে কি হৃদপিণ্ডের কার্যাবলী নিয়ন্ত্রণ। তাহলে শুরুতেই বললাম যে আমাদের এসি নোট এভি নোট থাকে। এসি নোট হচ্ছে মেন যেটা কার্যাবলী নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এসি নোটকে বলা হয় হচ্ছে পেস মেকার কারণ সেটা হচ্ছে মেন হার্টের অ্যাক্টিভিটির জন্য দায়ী, আর এভি নোটকে বলা হয় হচ্ছে পেস সেটার, তাই না। তারপর আসবে হচ্ছে বান্ডেল অফ হিস, আর তারপর আসবে হচ্ছে পুরকেনজে ফাইবার। ঠিক আছে, এসি নোট এভি নোট বান্ডেল অফ হিস এবং হচ্ছে পুরকেনজে ফাইবার। এসি নোট মিনিটে 70 থেকে 75টি ইম্পালস উৎপন্ন করে, আর এভি নোট মোটামুটি 60 থেকে 65টি ইম্পালস উৎপন্ন করে। বান্ডেল অফ হিস মোটামুটি হচ্ছে 40 থেকে 35টি উৎপন্ন করে ইম্পালস পার মিনিট। আর আমাদের পুরকেনজে ফাইবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো নিউরনের মধ্যে দেখা যাচ্ছে সেই ফাইবারটা, সেটা হচ্ছে মোটামুটি 20 থেকে 25টি ইম্পালসে উৎপন্ন করে থাকে। দেখো নর্মালি আমাদের যে হিউম্যান হার্ট সেটা হচ্ছে একটা মায়োজেনিক টাইপের হার্ট, কিন্তু কি হয় কিছু কিছু কন্ডিশনে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন হচ্ছে কি স্নায়বিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণ কি, সিম্প্যাথেটিক আমাদের নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন ক্ষেত্রে কি হয়, আমাদের হার্টবিট সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন নর্মাল কন্ডিশন আছে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি হয়, আমাদের হার্টবিট কমে যাচ্ছে। সিম্প্যাথেটিক মানে হচ্ছে কি ইমার্জেন্সি কন্ডিশন, সাপোজ তোমার পিছনে বাগতারা করলো, ফলে তোমার কি হবে, হার্টবিট বেড়ে যাচ্ছে। যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে হার্টবিট বাড়বে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে তুমি ঘুমাচ্ছ একদম সুন্দর শুয়েছে, ফলে তোমার কোনো চাপ নেই কিছু নেই, তখন সেখানে কি হবে, হার্টবিটটা কমে যাচ্ছে। এছাড়া বডিতে কিছু কিছু হরমোন যেমন থাইরক্সিন, অ্যাড্রিনালিন, তাই না, এই সমস্ত হরমোন করে হচ্ছে কি আমাদের যে হার্টবিট সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, তাই তো। তো এই সমস্ত হরমোন আছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন, সেগুলোর কাজ হচ্ছে কি হার্টবিট বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন আমরা শুনি না যে অ্যাড্রিনাল হ্রাস হয়ে গেছে, অ্যাড্রিনাল হ্রাস দেখা যাচ্ছে, তো অ্যাড্রিনাল হ্রাসের সময় কি হচ্ছে, আমাদের হার্টবিটটা সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বললাম ওটা এখানে লেখা আছে। এবার আসবে হচ্ছে কি আমাদের নানা রকম হচ্ছে রোগ ব্যাধি, হার্টের সম্পর্কে রোগ ব্যাধি পড়তে হবে। দেখো
আমাদের হার্টের মধ্যে দু রকম প্রেশার দেখা যাচ্ছে, একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। নর্মাল প্রেশার হচ্ছে কত 120/80 mmHg, মানে এত মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। যদি হচ্ছে কি হয় 120টা যদি হচ্ছে মোটামুটি 140-এর বেশি হয়ে যাচ্ছে এবং 80 যদি হচ্ছে 90-এর বেশি হয়ে যাচ্ছে, যদি আমাদের ব্লাড প্রেশার সেটা যদি 140/90 হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে হাই ব্লাড প্রেশার। ঠিক আছে, ওটাই বললাম, যে লেখা আছে রক্তচাপ হচ্ছে 120 বেশি স্বাভাবিক, যদি বেশি হয়ে যাচ্ছে 140/90 তাকে আমরা বলবো হচ্ছে হাই ব্লাড প্রেশার। ঠিক আছে, উপরেরটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো উচ্চ রক্তচাপের ফলে কি হয়, আমাদের বডির নানা রকম অর্গান সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হচ্ছে বলেছে যে উচ্চ রক্তচাপের ফলে নানা রকম হৃদপিণ্ডের রোগ দেখা যাচ্ছে এবং হচ্ছে কি হয় মস্তিষ্ক, কিডনি এই প্রভৃতি অঙ্গগুলো সেগুলো হচ্ছে ক্ষতি হয়। তারপরে আসবে হচ্ছে কি করোনারি আর্টারি ডিজিজ, তাকে আমরা বলতে চাচ্ছি অ্যাথেরোস্ক্লেরোসিস। সেটা কি বলছে বোঝার চেষ্টা করি। আমরা জানি হচ্ছে কি আমাদের হার্টকে, আমাদের হৃদপিণ্ডকে রক্ত সাপ্লাই করে যে আর্টারি, তাকে আমরা বলবো হচ্ছে করোনারি আর্টারি। এখন যদি করোনারি আর্টারির মধ্যে যদি হচ্ছে কি হয় আমাদের সাপোজ হচ্ছে কোলেস্টেরল, ক্যালসিয়াম নানা রকম জিনিসপত্র সেখানে জমে থাকলো, তাহলে এর ফলে কি হবে করোনারি আর্টারির যে মাঝখানে যে লুমেন যায় সেটা হচ্ছে ছোট হয়ে গেল। এর ফলে কি হবে করোনারি আর্টারির মধ্যে দিয়ে ঠিকঠাক করে অক্সিজেন হচ্ছে যাবে না। তো এর ফলে কি দেখা যাচ্ছে আমাদের করোনারি আর্টারি ডিজিজ দেখা যাচ্ছে। এই যে করোনারি আর্টারির মধ্যে যে নোংরাগুলো জমলো সেগুলো মেনলি কোলেস্টেরল, এলডিএল, তারপরে ক্যালসিয়াম এগুলো থাকে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাথেরোমা। আর অ্যাথেরোমা ATHEROMA। আর এই যে আমাদের অ্যাথেরোমা যে তৈরি হলো, অ্যাথেরোমা তৈরি হওয়ার যে ঘটনা তাকে আমরা বলবো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোমা তৈরি করার যে ঘটনা তাকে আমরা বলবো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে কি হচ্ছে আমাদের করোনারি আর্টারি ডিজিজ দেখা যাচ্ছে। ঠিক আছে, যেটা বলে নিচে লেখা আছে যে করোনারি ধমনী রোগকে প্রায়শই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়ে থাকে। এই রোগের সময় কি হয় রক্ত সংবহনগুলো সব হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হয় ধমনীর মধ্যে ক্যালসিয়াম, ফ্যাট, কোলেস্টেরল প্রভৃতি নানা রকম পদার্থ সেখানে হচ্ছে সঞ্চিত হয়ে থাকে। এর ফলে কি হয় ধমনী হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। নেক্সট আসবে হচ্ছে অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা মানে হচ্ছে কি যেমন টিভিতে অ্যাড দেখায় না যে মানে একটা বয়স্ক লোক আছে সে হচ্ছে বুকের বাঁ দিকে হচ্ছে হাত দিয়ে হচ্ছে বসে আছে, ফলে মানে কি বুকের মাঝখানে যদি অল্প অল্প করে পেইন হচ্ছে, বুকের মধ্যে পেইন হচ্ছে। কেন পেইন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের হার্ট সে ঠিকঠাক করে অক্সিজেন পাচ্ছে না। একে আমরা বলবো হচ্ছে পেইন মানে অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা দুরকম হতে পারে, একটা স্টেবল অ্যাঞ্জাইনা, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা মানে হচ্ছে কি তোমার বুকে ব্যথা হলো, তুমি অল্প রেস্ট নিলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের স্টেবল অ্যাঞ্জাইনা। অর্থাৎ অল্প রেস্টের ফলে কি হলো সেই অ্যাঞ্জাইনা সেটা হচ্ছে আবার পুনরায় ঠিকঠাক হয়ে গেল, ব্যথাটা কমে গেল, এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে কি তুমি নর্মাল সময় তোমার ব্যথা হচ্ছে এবং তুমি যখন কাজ করছো তখন ব্যথাটা বেড়ে যাচ্ছে, তুমি রেস্ট নিচ্ছ, রেস্টের ফলে সেই ব্যথাটা হচ্ছে আর কমছে না বা সেই ব্যথাটা তার আগের অবস্থায় ফিরে আসছে। একে আমরা বলবো যে আনস্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা, সেটা তোমাদের মানে জিনিসপত্র নয়। তাহলে বললাম যে একে হচ্ছে অ্যাঞ্জাইনা পেকটিস বলা থাকে, পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না ফলে হচ্ছে এর ফলে ব্যথা দেখা যাচ্ছে। মধ্যবয়স্ক এবং বৃদ্ধের মধ্যে এটা দেখা যাচ্ছে। হার্ট ফেলিয়ার, দেখো হার্ট ফেলিয়ার কি, সাপোজ আমি যদি বলি যে সরস্বতী পুজোয় তুমি ফেল, এর কথার মানে কি যে তুমি সরস্বতী পুজোতে তুমি তোমার শেষ সঙ্গে বার হতে পারোনি, তার জন্য তুমি ফেল হয়ে গেছো। এর মানে হচ্ছে কি তোমার যে কাজ সরস্বতী পূজায় যে তোমার শেষ সঙ্গে বার হয় সেই কাজটা তুমি করতে পারোনি, তাই না, তো তুমি ফেল হয়ে গেছো। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হার্ট ফেলের মানে হচ্ছে কি হার্ট যখন তার নিজের কাজটা করতে ফেল হয়ে যাচ্ছে। দেখো হার্টের কাজ হচ্ছে কি, হার্টের কাজ হচ্ছে কি রক্তকে ও হচ্ছে আমাদের মানে পাম্প করতে সাহায্য করবে, এটা হচ্ছে হার্টের মেন কাজ, তাই না। এবার হার্ট ফেল হয়ে যাওয়ার মানে কি, যখন কি তার ঠিকঠাক করে রক্তকে পাম্প করতে পারবে না। নর্মালি এইভাবে হচ্ছে হার্টকে পাম্প করা দরকার, কারণ এটা পাম্পটা কমে গেছে, ঠিকঠাক করে হার্ট পাম্প করতে পারছে না। তো হার্ট যখন রক্তকে ঠিকঠাক করে পাম্প করতে পারছে না সেই ঘটনাটাকে আমরা বলবো হার্ট ফেলিয়ার। আরেকটা জিনিস কি হার্ট ফেলিয়ার এবং কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু একই নয়। হার্ট ফেলিয়ার মানে হচ্ছে কমে গেছে আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানে লোকটা পটল তুলেছে, তাই তো। হার্ট ফেলিয়ার মানে কি, হার্ট ফেলিয়ার বলতে হৃদপিণ্ডের সেই অবস্থানকে বোঝায় যখন দেহের প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত রক্ত হৃদপিণ্ড থেকে উৎক্ষিপ্ত হয় না। একে মাঝে মাঝে হচ্ছে কনজেপ্টিভ হচ্ছে হার্ট ফেলিয়ারও বলা হয়ে থাকে, কারণ এই রোগের সময় প্রধান উপসর্গ হচ্ছে কি ফুসফুসের যে রক্ত বহগুলো যেগুলো সেগুলোর পোষণ এবং বায়ুতলীয়কে রক্ত পূর্ণ হয়ে যাবে। হার্ট ফেলিয়ারকে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বা বলা হয় না। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে কি হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, বা হার্ট অ্যাটাক হচ্ছে সেটাই, যে প্রয়োজন মতো রক্ত সরবরাহ না হলে ফলে কি হয় হার্ট হার্ট অ্যাটাক মানে হচ্ছে কি যে কোনো একটা হার্ট যে আছে বা কোনো একটা কার্ডিয়াক মাসল আছে সেখানে ঠিকঠাক করে রক্ত যাচ্ছে না, ফলে কি হয় একটা বড় অংশের একটা কার্ডিয়াক যে পেশি বা হার্ট মাসল যে সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এটাই বলছে হার্ট ফেলিয়ার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট না। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে একদম মানে বন্ধই হয়ে গেল, আর হার্ট অ্যাটাক মানে হচ্ছে কি হার্টের কোনো একটা অংশ সেখানে
ঠিকঠাক করে অক্সিজেন পৌঁছাচ্ছে না, ফলে গোটা একটা অংশ এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, এটাকে বলবো হচ্ছে আমরা হার্ট অ্যাটাক। ঠিক আছে, এটাই হচ্ছে বলেছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের তাহলে ইতি এখানেই ঘটছে। আশা করি অল্প সময়ের মধ্যে তোমার চ্যাপ্টারটা আমি ঠিকঠাক করে একটা ভালো রিভিশন দিতে পেরেছি। তো বলবো যদি কারো কোনো ডাউট থাকে বা কারো কোনো হচ্ছে কোনো কিছু ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমার নিচে হচ্ছে কমেন্টসে জিজ্ঞেস করতে পারো। এবং যদি ভিডিও পছন্দ হয় তো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে হচ্ছে ঠিকঠাক করে পড়াশোনা করো এবং অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।